পহেলা আগস্ট থেকে নিষেধাজ্ঞা আরোপ হলেও ঢাকার আশেপাশের মহাসড়কগুলোতে এখনো চলছে সিএনজি। অটোরিকশা মালিকরা ক্ষুব্ধ হলেও সন্তুষ্ট বাস চালকরা। গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার আবেদনের রায় আজ। জাতীয় পার্টির নেতা ও সংসদ সদস্য এম এ হান্নানের বিরুদ্ধে ৭১ মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে, আনুষ্ঠানিক তদন্ত শুরু। দ্বিতীয়বারের মতো পেছালো মিয়ানমার থাইল্যান্ড সমুদ্র উপকূল থেকে উদ্ধার হওয়া ১৫৯ বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া। নতুন নির্ধারিত তারিখ ১০ আগস্ট। এবং রাজধানীর যাত্রাবাড়িতে কলেজ ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার। আরও ২ জনের খোঁজে পুলিশের অভিযান চলছে। সময় সংবাদের সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। মহাসড়কগুলোতে দুর্ঘটনা কমিয়ে আনার জন্য গত পহেলা আগস্ট থেকে ৩ চাকার যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তারপরও এসব যানবাহন চলাচল করতে দেখা গেছে ঢাকার আশপাশের বিভিন্ন বড় সড়কগুলোতে। যান চলাচল বন্ধের সিদ্ধান্তে অটোরিকশা মালিকরা ক্ষুব্ধ হলেও স্বাগত জানাচ্ছেন বাস চালকরা। গাজীপুর থেকে ঘুরে এসে প্রতিনিধি সৈয়দ মনিরুল আলমকে সঙ্গে নিয়ে শাফিন জাহিদের রিপোর্ট। আমাদের একটা গাড়ি দিয়ে কয়েকটা সংসার চলে, এভাবে হঠাৎ করে গাড়িটা বন্ধ করে দেওয়া ঠিক হয় নাই। আমরা কোথায় যাব? আমরা এই ৫ লাখ টাকাতে গাড়ি কিনছি, আমরা কোথায় যাব? গত কয়েকদিনে দূরপাল্লার মহাসড়কগুলোতে গাড়ি চালাতে না পেরে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছিলেন ৩ চাকার বাহনের চালকেরা। মহাসড়কে সিএনজি, অটোরিকশা, টেম্পো সহ সব ধরনের ছোট যাত্রী পরিবহনকারী যানবাহন চলাচল সরকারিভাবে নিষিদ্ধ করার প্রতিবাদে ময়মনসিংহ ও গাজীপুর মহাসড়কগুলোতে দেখা যায়নি প্রতিবাদ, বিক্ষোভ আর রাস্তা অবরোধের মতো কোনো ঘটনা। তারপরেও ছিল 3 হুইলার কিছু যানবাহনের চলাচল। নিষেধাজ্ঞার পরেও কেন মানছে না নিয়ম? ফ্যাটের অভাবে আমরা চালাইতে কি করতে হবে? আমাদের কিস্তির টাকা লয় কেউ গাড়ি কিনছে। নিষেধ অমান্য করতেছি ঠিক আছে, কিন্তু অমান্য না করা তো পাও না আমাদের। এদিকে যান চলাচলের বিষয়ে সড়কগুলোতে ছিল হাইওয়ে পুলিশের নজরদারি আর তৎপরতা। আমরা সবসময় রোডে আছি। সরকারি নিষেধাজ্ঞা পাওয়ার পর থেকে আমরা যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন কোনো প্রকার 3 হুইলার, সিএনজি নিষিদ্ধ যে সমস্ত গাড়িগুলি যেন রাস্তায় না চলতে পারে। অন্যদিকে 3 চাকা আর অযান্ত্রিক সব যান চলাচলের নিষিদ্ধের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দূরপাল্লার সব চালকরা। সিএনজির জন্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বেশি হতো, যার কারণে আমরা এখন নিরাপত্তাভাবে গাড়ি চালাতে পারছি। কোনো যানজট নাই, ঠিক আছে, একদম ক্লিয়ার। হরেন দিলেও সাইড দিতে চাইতো না, এতে আমাদের খুব সুবিধা হয়েছে। গত বছর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 10টি জেলায় শ্যালো ইঞ্জিন চালিত 3 চাকার বাহন না চালাতে হাইকোর্ট নির্দেশ দিলেও পরে অটোরিকশা আর চালকদের আন্দোলনের মুখে তা আর বাস্তবায়ন হয়নি। মহাসড়কগুলোতে ধীরগতি আর 3 চাকার যান চলাচলের সরকারি নিষেধাজ্ঞার পরও ঢাকার আশেপাশের কয়েকটি সড়কে দেখা দিয়েছে অল্প কিছু সংখ্যক সিএনজি আর অটোরিকশার চলাচল। সরকারের এমন সিদ্ধান্ত যদি বহাল থাকে তাহলে একদিকে যেমন কমবে সড়ক দুর্ঘটনার মাত্রা, অন্যদিকে ঢাকা কেন্দ্রিক যানজটের চিত্র পাল্টাবে। এমনটাই মনে করছেন এই রুটে চলাচলরত যাত্রী আর বাস চালকরা। গাজীপুরের মাওনা থেকে শাফিন জাহিদ, সময় সংবাদ। গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের বিষয়ে হাইকোর্টের রায় দেয়া হবে আজ। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সহ ১৩ জনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় এই মামলা দায়ের করেন। পরের বছরের ১৩ মে খালেদা জিয়া সহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে কাজ পাইয়ে দিতে সহায়তা করে রাষ্ট্রের ১৪,৫৬,৩৬,৬১৬ টাকার ক্ষতি করেছেন। ২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর বিচারিক আদালতে মামলার স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে 2টি রিট আবেদন করেন বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো। এই মামলায় বেগম খালেদা জিয়া স্থায়ী জামিনে রয়েছেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ ৭ আসনের সংসদ সদস্য এম এ হান্নানের বিরুদ্ধে ৭১ হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন ও ধর্ষণের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সংস্থাটির সমন্বয়ক আব্দুল হান্নান খান জানান, প্রাথমিক তদন্তে এমন অভিযোগের সত্যতা পাওয়ায় এখন চলছে আনুষ্ঠানিক তদন্ত কাজ। শুধু হান্নান নয়, ওই এলাকার 2 জামায়াত নেতার বিরুদ্ধেও তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি। আফজাল হোসেনের রিপোর্ট।
জাতীয় পার্টি নেতা ও বর্তমান ময়মনসিংহ ৭ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, যার বিরুদ্ধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ জেলা শান্তি কমিটির সাধারণ সম্পাদক হয়ে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। ১ বছর আগে জাতীয় পার্টির এই নেতার বিরুদ্ধে অভিযোগ আসলেও রহস্যজনক কারণে তদন্তের উদ্যোগ নেয়নি তদন্ত সংস্থা। তবে গত মে মাসে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে ময়মনসিংহ আদালতে হান্নান সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করলে এবং আদালত মামলাটি ট্রাইব্যুনালে পাঠালে নড়েচড়ে বসে সংস্থাটি। মামলার এজাহারে ৭ জনকে হত্যা, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগ করা হয়। প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যাবে কিনা সেটা আমরা একটা রিপোর্ট আমরা নিয়ে এসেছি, নিয়ে আমরাই করেছি। করার পরে আমি স্যাটিসফাইড হয়েছি দ্যাট দিস মে গিভ মি এ রেজাল্ট, আমি তদন্তটা করা উচিত। And I have endorsed his case has already been started. তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে হত্যা, গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। মানবতা বিরোধী একটা যেটা আছে 3A আছে, বিতে যাব না, বিতেও যাইতে পারে, আর জেনোসাইডে যাব, আর লায়াবিলিটি ফিক্স আপ করবো 4(1)-এ। আনুষ্ঠানিক তদন্ত শেষে খুব শীঘ্রই জাতীয় পার্টির নেতা এম এ হান্নান, জামায়াত নেতা ফখরুজ্জামান ও গোলাম রাব্বানীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার থাইল্যান্ড সমুদ্র উপকূল থেকে উদ্ধার হওয়া ১৫৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেল। আজ কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানোর কথা থাকলেও আকস্মিকভাবে তা স্থগিত করা হয়। গতকাল রাত 8:30টার দিকে পতাকা বৈঠকের পর্যবেক্ষক কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এম আনিসুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত চিঠি আসার পর পতাকা বৈঠক স্থগিত করা হয়েছে। এর প্রেক্ষিতে ১৫৯ জন বাংলাদেশিকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া পিছিয়ে যায়। আগামী 10 আগস্ট পরবর্তী পতাকা বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে। মূলত মিয়ানমারে বন্যা হওয়ায় এই পতাকা বৈঠক পিছিয়ে দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল মিয়ানমার কর্তৃপক্ষ। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিটি হস্তান্তর করা হয়। গত 30 জুলাই তাদেরকে ফেরত পাঠানোর কথা থাকলেও ঘূর্ণিঝড় কোমেনের কারণে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে মিয়ানমার পতাকা বৈঠক স্থগিত করেছিল। এর আগে 3 দফায় মিয়ানমার থেকে 342 জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছিল। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ এর হাতে আটক 16 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল সন্ধ্যায় তাদের হস্তান্তর করা হয়। এ সময় পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এসবি সিং এবং হিলি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলু উপস্থিত ছিলেন। বিজিবি জানায়, সোমবার সন্ধ্যায় জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে 16 বাংলাদেশি ভারতে প্রবেশ করে। পরে ভারতের পতিরাম সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। এদিকে আটককৃতদের হিলি হাকিমপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি। এদের সবার বাড়ি দিনাজপুরের বিভিন্ন উপজেলায়। পাতিরাম মার্কেটের কাছে পাতিরাম কুমারগঞ্জ রাস্তাতে একটা বোলেরো গাড়ি আমরা খবর পেয়েছিলাম। বোলেরো গাড়ি চেক করি, আমরা চেক করে পেয়েছি যে 16 জন বাংলাদেশি গাড়ির মধ্যে আছে, একজন ড্রাইভার নিতে আছে। ওকে আটক করে আমরা ক্যাম্পেইন নিলাম। বিজিবি কমান্ডিং কমান্ডার যত প্রসিডিউর আছে, ভেরিফিকেশনের প্রসিডিউর সব পুরো করার পর আমরা খবর দিলাম যে অমুক লোক, সব বাংলাদেশের লোক আছে, আপনি যেতে পারেন। রাজধানীর যাত্রাবাড়িতে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে যাত্রাবাড়ির কুতুবখালী এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষিত কলেজ ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে 4 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, নির্যাতনের শিকার ওই ছাত্রী বিকেলে তার এক বন্ধুসহ যাত্রাবাড়িতে আত্মীয়ের বাসায় বেড়াতে যায়। সেখানেই এলাকার কয়েকজন যুবক বাসায় ঢুকে তাদের কাছে থাকা টাকা ও গহনা ছিনিয়ে নিয়ে মেয়েটির উপর নির্যাতন চালায়। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় পলাতক আরও 2 জনকে আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। এটা হলো আপনার ওই সাইনবোর্ড পার্ক পলিটিক্যাল ইনস্টিটিউটের স্টুডেন্ট, তার বয়ফ্রেন্ড সহ এখানে ওই বেড়াতে আসছে। আসার পর ওই মেয়েটাকে ওরা আসলে মেয়েটাকেও মারধর করেছে, ছেলেটাকেও মারধর করেছে। ছেলেটার কাছ থেকে 10,000 টাকা নিয়ে নিয়েছে। মেয়েটা বলে যে তার কাছ থেকে স্বর্ণালঙ্কারও নিয়েছে এবং মেয়েটার ভাষ্য অনুযায়ী তাকে 4 জনে রেপ করেছে। এ পর্যন্ত 4 জনকে গ্রেফতার করতে পেরেছি। ঘটনার সহিত আরও 2 জন জড়িত আছে, তাদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে। এছাড়াও রাজধানীর ভাটারা এলাকায় মঙ্গলবার রাতে এক গারো তরুণী ধর্ষণের ঘটনা ঘটেছে। সময় সংবাদে আরও থাকছে।
ভারতের মধ্যপ্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেন ব্রিজ ভেঙে নদীতে। 24 জনের লাশ উদ্ধার, নিহতের সংখ্যা 100 ছাড়িয়ে যাবার আশঙ্কা। একাত্তরের পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে যারা এদেশে নৃশংসতা চালাচ্ছে, সেই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার ও তাদের প্রতিহত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। মঙ্গলবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক আলোচনা সভায় তারা আরও বলেন, 71 ও 75-এর ঘাতক এবং 2004-এ শেখ হাসিনাকে হত্যার চেষ্টাকারীরা একই সূত্রে গাঁথা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, 71-এর পরাজিত শক্তিরা এখনো তৎপর রয়েছে। 1971-এর পরাজিত শক্তির সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনের নামে এই দেশে নৃশংসতা চালাচ্ছে, তাদেরকে প্রতিরোধ করে প্রতিহত করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে যারা অপচেষ্টা চালাচ্ছে তাদের প্রতিহত করতে হবে। বিনীতভাবে তাদের প্রতি অনুরোধ করব, 15ই আগস্ট আর সেই বিভৎস রূপ ধারণ করবেন না। আবার 15ই আগস্ট সেই কেক কেটে আনন্দ করে সেই 15ই আগস্টের পবিত্রতাকে নস্যাৎ করবেন না। এই নষ্টতামূলক সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত আছে, বাংলাদেশ প্রদেশ থেকে যারা ব্যাহত করতে চায়, তাদের সকল অপতৎপরকে আমরা প্রতিরোধ করব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, শুধু বঙ্গবন্ধুকে হত্যা নয়, বঙ্গবন্ধুর সর্বোচ্চ অবদান বাংলাদেশকে ধ্বংস করাই ছিল 71-এর পরাজিত শক্তির প্রধান উদ্দেশ্য। 15ই আগস্ট আপনারা সার্বজনীন অনুষ্ঠান হিসেবে আপনারা পালন করুন, সেটা আমি আহ্বান করব। কারণ আমরা এই বঙ্গবন্ধু নিয়ে আমরা বাংলাদেশের তর্ক বিতর্ক আমরা দেখতে চাই না। যে যার যোগ্য আসন সেই আসনে তার প্রাপ্য, বঙ্গবন্ধুর একমাত্র প্রাপ্য এই বাংলাদেশ। এ সময় তিনি বেগম জিয়াকে জাতীয় শোক দিবসে জন্মদিন পালন থেকে বিরত থাকার আহ্বান জানান। আপনি দয়া করে। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। কথিত আন্তর্জাতিক পুরস্কার নেওয়া হচ্ছে না জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের। নানা প্রতিকূলতা সত্ত্বেও রাজনীতিতে টিকে থাকার স্বীকৃতি হিসেবে গ্লোবাল অফিসিয়াল ফর ডিগনিটি বা গড নামে এই পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছিল উই কেয়ার ফর হিউম্যানিটি ভিশনারি এম্পাওয়ারমেন্ট নামে একটি সংগঠন। সোমবার জাতিসংঘে সংগঠনটির প্রবেশাধিকার নিষিদ্ধ করায় পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কদিন আগে প্রথম গণমাধ্যমে আসে খবরটি। নানা প্রতিকূলতার মাঝেও রাজনীতিতে টিকে থাকার স্মারক হিসেবে আজীবন সম্মাননা বিভাগে গড পুরস্কার পাচ্ছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। উই কেয়ার ফর হিউম্যানিটি ভিশনারি এম্পাওয়ারমেন্ট নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এরশাদ ছাড়াও 24 জনকে পুরস্কারের জন্য মনোনয়ন দেয়। পুরস্কার প্রদানের জন্য 5 ও 6 আগস্ট নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের একটি কক্ষ ত্রিনিদাদ ও টোবাগোর নামে ভাড়াও নেওয়া হয়। তবে অনুষ্ঠানটি আদৌ হবে কিনা তা এখনো অনিশ্চিত, কারণ কথিত সংগঠনটির অনুকূলে কক্ষ বরাদ্দ বাতিল করেছে জাতিসংঘ। সোমবার এই বিষয়টিতে বিব্রত ত্রিনিদাদ এবং টোবাগো কথিত সংগঠনটির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে চিঠি দিয়েছে। এসব বিষয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, কথিত উই কেয়ার ফর হিউম্যানিটি ভিশনারি এম্পাওয়ারমেন্ট নামে সংগঠনটির জাতিসংঘে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরশাদ নাকি ইউএন এর একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, আমার এখানে আমরা কিছু জানি না। সো উই ট্রাই টু কালেক্ট দি ইনফরমেশন। বহু খোঁজাখুঁজির পরে আমরা তথ্যটা সংগ্রহ করলাম। আমার ব্যক্তিগত ধারণা এরকম ফ্রড জিনিসে উনি আসবেন কেন? ইউএন সেটাও বলেছে যে তাদের ইউএনে আর ঢুকতে দেওয়া হবে। গত 3 বছর ধরে এই প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের নাগরিককে পুরস্কার দিয়ে আসলেও এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে বলে জানান আব্দুল মোমেন। এর আগে 24 জুলাই এই সংগঠনটির বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে অভিযোগপত্র দেয় ভিয়েতনাম। তারা অভিযোগ করে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক এক সন্ত্রাসীকে মদত দিয়ে আসছে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। টানা ভারী বর্ষণ, উজানের নেমে আসা ঢল এবং কপোতাক্ষের অসমাপ্ত খননে বাধাপ্রাপ্ত পানি প্রবাহে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে খুলনার পাইকগাছা সহ দাকব, বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলা। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 1,80,000 মানুষ। ভেসে গেছে জমির ফসল, ঘেরের মাছ। নিয়ামুল হোসেন কোচের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম।
খুলনার পাইকগাছা উপজেলা কদিন আগেও যে মাঠে উকি দিচ্ছিল আমন ধানের শীষ, যে ঘেরে চাষিরা জাল ফেলে প্রতিনিয়ত মাছ ধরত, সেখানে এখন পানি আর পানি। অতিবর্ষণ ও কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে যাওয়ায় উপজেলার 6টি ইউনিয়নের 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবতার জীবনযাপন করছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হরিডালি ও চাঁদখালী ইউনিয়ন। দুর্গত এলাকায় এখনো পৌঁছায়নি কোনো সরকারি ত্রাণ সামগ্রী। দেখা দিয়েছে নানান ধরনের পানিবাহিত রোগ। দুদিনের মধ্যে আমরা রান্তি করতে পারিনি, ঘরদর সব ভেঙে গেছে, জলের পরে আমার উঠুনে এই সুমন জল, ঘরদর কিচ্ছু নেই, সব ভেঙে চুরি গেছে। এখন আমার কি না বাঁচালি আমরা বাঁচবো না, আমাদের কিচ্ছু নেই। আমরা কোন রকম চেয়ারম্যান সাহেব চিড়ি দিচ্ছে, সেই চিড়ি খেয়ে বেঁচে আছি। মাছের ঘের ও ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা মাছ চাষি ও কৃষকেরা। লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে, গাড়ি বাড়িতে কিচ্ছু নেই, ফসল সব মরে গেছে, ঘর বাড়ি সবটাই মানে তলানো। নিজে 1 লক্ষ টাকা দিন এবছর ফসল পাতি করতে গেছে, তা তো নেই মোটে। রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছি, তাহলে কি করবো? এদিকে সরকারি কোনো ত্রাণ সহায়তা না আসায় স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের উদ্যোগে চলছে বাঁধ সংস্কার ও ত্রাণ বিতরণ কার্যক্রম। 10-12 হাজার মানুষ আজ পানিবন্দী অবস্থায় আছে এবং যে অবস্থা সে অবস্থা দেখা যায় না, এবং তা না কোনোভাবে কোনো কিছু তাদের সহযোগিতার পাশে দাঁড়ানো যায়। 5 টন নাকি বরাদ্দ দিবে ওনার ওখানে, আর 1 লাখ টাকা নাকি দিবে নাকি, এই টাকা আমাদের দরকার নেই, এটা নিয়ে আমরা নামতেও পারবো না। উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্য বলছেন, সরকারি সহায়তার জন্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। সরকারকে জানিয়েছি যে আমাদের চাহিদা সেটা আমরা দিয়েছি, সেটা আমরা পেলে আমরা জনগণকে দিব আর কি। আর এখন চেয়ারম্যানরা তারা নিজেদের উদ্যোগে এই আপদকালীন লোকজনদেরকে সহযোগিতা করছে। পাইকগাছা ছাড়াও দাকব, বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এদিকে নোয়াখালী বাগেরহাটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এসব এলাকার অধিকাংশ বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে পানি না নামায় কমছে না ভোগান্তি। বরগুনায় বেড়িবাঁধ ভেঙে 5 শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। তবে ঝালকাঠি ও ফেনীতে গত কদিনের তুলনায় উন্নতি হয়েছে সার্বিক বন্যা পরিস্থিতির। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার 8টি ইউনিয়নে 150টি গ্রামের মানুষ এখনও পানিবন্দী রয়েছেন। আর কাজ না থাকায় সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। এদিকে বন্যার পানি সরানোর জন্য উপজেলার 35টি বাঁধ কেটে দেওয়া হয়েছে। বাগেরহাটে জলাবদ্ধতার কারণে হাজার হাজার জমির আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নষ্ট হয়ে গেছে 300 হেক্টর জমির ধানের বীজ। এ অবস্থায় ভরা মৌসুমে বীজ না পাওয়ার আশঙ্কায় দিন পার করছেন কৃষকরা। এদিকে বরগুনার বলেশ্বর নদীর পদ্মা এলাকার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে শুরু করেছে বেশ কিছু গ্রাম। ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে এলাকার রাস্তাঘাট, পুকুর ও ফসলি জমি। এছাড়া ঝালকাঠি ও ফেনীতে জোয়ারের পানি নামতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সময় সংবাদে আরো থাকছে, দিল্লিতে স্থানান্তরের পর ব্রিটিশ ভিসা পেতে সময় লাগছে প্রবাসীদের। বেড়েছে প্রত্যাখ্যানের হারও। সমাধানের আশ্বাস বাংলাদেশে বংশোদ্ভূত 3 ব্রিটিশ এমপির। ঘূর্ণিঝড় কোমেনের কারণে অন্তত 200 কোটি টাকা ক্ষতির কথা উল্লেখ করে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের কাছে ক্ষতিপূরণ চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে অসময়ে ঘূর্ণিঝড় সৃষ্টি এবং তার প্রভাবে 2 দিন বন্দরের যাবতীয় কাজ বন্ধ থাকায় এই আর্থিক ক্ষতির মুখে পড়েছে বন্দর। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির মুখে পড়ছে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার অভিমত দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশেষজ্ঞদের মতে মূলত মৌসুমী বায়ুর শুরু অর্থাৎ বছরের এপ্রিল মে মাস এবং শেষ সেপ্টেম্বর অক্টোবর মাসে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। মৌসুমী বায়ু চলাকালে বা উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি তেমন নজির নেই, কিন্তু সব নজির ভঙ্গ করেছে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নোয়াখালী উপকূল অতিক্রম করে যাওয়া ঘূর্ণিঝড় কোমেন। ঘূর্ণিঝড়গুলো উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়, সেগুলো সাধারণত আরেকটু পশ্চিমে তৈরি হয়, অনেকটা আমাদের সুন্দরবনের দক্ষিণাংশে, এবং সেগুলো ভারত উপকূল অতিক্রম করে। কোমেনটি একটু ব্যতিক্রমী এই কারণে যে এটা আরেকটু পূর্ব দিকে সরে এসে অনেকটা আমাদের মেঘনা মোহনার কাছাকাছি উৎপত্তি হয়েছে, যার ফলে এটা বাংলাদেশের দিকে এসেছে। আগে এই সাইক্লোনটা প্রি মনসুন আর পোস্ট মনসুন পিরিয়ডেই হতো, আর এখন মনসুন পিরিয়ডেই হচ্ছে। তো সে কারণে এখানে জলবায়ুর যে একটা বিশাল
পরিবর্তনের বিষয় এখানে আছে এটা একেবারেই অবধারিত। যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হয় চট্টগ্রাম বন্দরকে। বিশেষ করে বৃষ্টি হলে বন্ধ হয়ে যায় বন্দরের বহির্নোঙরে পণ্য উঠানামা, আর ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত 4-এর উপর উঠলে বন্ধ হয়ে যায় বন্দরের সব ধরনের কার্যক্রম। 7 নম্বর বিপদ সংকেতের কারণে বৃহস্পতি এবং শুক্রবার বন্দরের কার্যক্রম পুরো বন্ধ রাখা হয়েছিল। তাই জাতিসংঘের জলবায়ু তহবিলের লস এন্ড ড্যামেজ কমিটির কাছে ক্ষতিপূরণ চাইতে যাচ্ছে বন্দর। ক্ষতির বিষয়টি আমরা যদি আন্তর্জাতিকভাবে ফোকাস করতে পারি তাহলে আমরা যে এই ঘূর্ণিঝড়ের ফলে যে হচ্ছে এবং এটা যে জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে এই বিষয়টি আমরা খুব উল্লেখযোগ্যভাবে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পারবো। এদিকে বিশেষজ্ঞদের অভিমত, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষতির বিষয়টি সরকারিভাবে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা দরকার। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি দ্বারা এবং ইউএনএসসিসিসি তারা সবাই কিন্তু এই ধরনের একটা ফান্ড রেখেছে। ক্ষতি নিরূপণের পদ্ধতিটা যেন সঠিক হয়, এইটা যদি হয় তাহলে আমাদের পক্ষে ইজিলি ওইসব জায়গায় বিট করে আমাদের ক্ষতিপূরণটা অন্তত আনতে পারবো। তবে জলবায়ু পরিবর্তনের কারণে কি ধরনের বিপর্যয় নেমে আসছে তার কোনো তথ্য নেই পরিবেশ অধিদপ্তরের কাছে। এমনকি এই ব্যাপারে কিছু জানেন না বলে জানান সংস্থাটি চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চুরির অপরাধে দুজনকে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। শুক্রবার রাতে মালিপাড়া গ্রামের রোবার মোড়ে বুলবুল হোসেনের মুদির দোকানে চুরি হয়। এই ঘটনায় রোববার বিকেলে আবু সামা ও শাকিল কাজী নামে দুজনকে সন্দেহমূলকভাবে আটক করে এলাকাবাসী। পরে দোকানের সামনের সুপারি গাছের সাথে বেঁধে বেধড়ক পেটানো হয় তাদের। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায় সৌদি প্রবাসী রবিউল করিমের নির্দেশেই তাদেরকে পেটানো হয়। এদিকে এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি জানান তিনি কিছুই জানেন না এবং থানায় কোনো অভিযোগও আসেনি। প্রতি বছর বাংলাদেশে প্রায় 21,000 ব্রিটিশ ভিসা দেয়া হয়। আর এই ব্রিটিশ ভিসা আবেদন থেকে ঢাকা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় গত বছরের 1 অক্টোবরে। এর ফলে অতিরিক্ত সময়ক্ষেপণের পাশাপাশি বেড়েছে ভিসা প্রত্যাখ্যানের হারও। এতে প্রবাসীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। এই বিষয়ে শিগগিরই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানালেন বাংলাদেশি বংশোদ্ভূত 3 ব্রিটিশ এমপি। বিস্তারিত লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। শুধুমাত্র খরচ কমানোর অজুহাতে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের ভিসা সেন্টার ঢাকা থেকে ভারতের দিল্লিতে স্থানান্তর প্রায় 1 বছর হয়েছে। আর এই সময়ে প্রবাসী সহ ব্রিটিশ ভিসা প্রার্থীদের বেড়েছে শুধুই ভোগান্তি। যথার্থ কাগজপত্র থাকার পরও ভিসা আবেদন প্রত্যাখ্যানের পাশাপাশি বেড়েছে ভিসা বিলম্বের জন্য ভুক্তভোগী সংখ্যা। এই বছরের অনুষ্ঠানে মুস্তাফিজ শফি সহ অনেক কবি সাহিত্যিককে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা ভিসা পান নাই এবং সে কারণে আমাদের অনুষ্ঠানটার সৌন্দর্যটা অনেকটা হানি হয়েছে এবং আমরা খুবই শঙ্কিত ভবিষ্যতে অনুষ্ঠানগুলো আমরা করতে পারবো কিনা না। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 21,000 ভিসা প্রদান করা হয়। ভিসা আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্র ভারত থেকে যাচাই বাছাই না করে মন গড়া সিদ্ধান্ত দেওয়ার ঘটনা বাড়ছে বলে মনে করেন অনেকে। বাংলাদেশের মতো একটা দেশ যদি ব্রিটেনে 3টা হাইকমিশন চালাইতে পারে, লন্ডনে মেইনটা, এরপরে আর 2টা আছে বার্মিংহাম, ম্যানচেস্টার, ব্রিটেনের মতো দেশ বাংলাদেশে পারবে না কেন? একটা ভিসা নিতে হইলে মানুষের লক্ষ হাজার হাজার টাকা দিতে হচ্ছে একটা ফিস। সেই ফিসটা দিয়েই তারা চালাইতে পারে। বছরে 21,000-এর উপরে ভিসা হয়, এটা আপনারা জানেন। ইটস নট জোক। ভারত থেকে পুনরায় বাংলাদেশে ব্রিটিশ ভিসা সেন্টার ফিরিয়ে আনার জন্য বাংলাদেশি বংশোদ্ভূত 3 ব্রিটিশ এমপি ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানালেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী এমপি। কারণ আমি শুনেছি যে মানুষের অসুবিধা হচ্ছে ভিসা সেশনটা নিয়ে যাওয়ার পর। আমরা দেখি কি করা যায়। আমরা চেষ্টা করব যে মানুষের জন্য জানি আরো ইজিয়ার হয়ে যায়, আমরা এখানে নিয়ে আসার চেষ্টাটা করব। আমরা 3 জন একসাথে কাজ করব, এটা আমরা প্লেজ করে ফেলেছি। ব্রিটেন বাংলাদেশে প্রতি বছর প্রায় 200 কোটি পাউন্ডের ব্যবসা পরিচালনা করে। আর ব্রিটেনে রেস্টুরেন্ট ব্যবসায় বার্ষিক 350 কোটি পাউন্ডের লেনদেনের মধ্যে বাংলাদেশিদের অংশ 80%। ব্রিটেনের সাথে বাংলাদেশের গভীর সম্পর্কের কারণে দিন দিন ভিসা আবেদনের হার বাড়লেও ভোগান্তি কমছে না কোনো অংশে। নানা ধরনের এসব বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে বাংলাদেশের সরাসরি ভিসা আবেদনের কার্যক্রম চালু করা হবে এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। 2015-16 অর্থ বছরের বাজেটে ইস্পাতের শীট তৈরির কাঁচামাল বিলেট আমদানিতে বাড়তি শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ইস্পাত নির্ভর নির্মাণ শিল্পে। ইস্পাত শিল্প মালিকরা বলছেন, কংক্রিটের তুলনায় ভবন নির্মাণ ব্যয় আর জনবল দুটোই কম লাগার মতো সুবিধা থাকলেও আশানুরূপ প্রবৃদ্ধি অর্জন করতে পারছেন না তারা।
তবে ইস্পাত নির্ভর নির্মাণ শিল্প বিকাশ লাভ না করার ক্ষেত্রে অতিরিক্ত রক্ষণাবেক্ষণ ব্যয় আর অগ্নি প্রতিরোধী কাঠামোগত দুর্বলতাকেই দুষছেন বিশেষজ্ঞরা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। এক দশক আগে প্রাথমিকভাবে ইস্পাতের শীট তৈরি শুরু হয় বাংলাদেশে, যার একমাত্র কাঁচামাল বিলেট ছিল সম্পূর্ণ আমদানি নির্ভর। বর্তমানে সে চিত্র পুরোপুরি না বদলালেও ইস্পাত নির্ভর নির্মাণ শিল্পে এসেছে ব্যাপক পরিবর্তন। শুধু শীট তৈরি নয়, দেশের বিভিন্ন শিল্প কারখানায় এখন তৈরি হচ্ছে এক একটি সম্পূর্ণ ভবন, যেখানে শুরু থেকে শেষ সবকিছুরই একমাত্র উপাদান ইস্পাত। ব্যবসায়ীরা বলছেন 4 মিলিমিটার পুরু ইস্পাতের শীট আমদানিতে 25% শুল্ক সহ 62% শুল্ক কর দিতে হচ্ছে তাদের, যার ফলে ভবন নির্মাণ ব্যয় শুধু নয়, ব্যাহত হচ্ছে ইস্পাত শিল্পের অগ্রযাত্রাও। গত 10 বছরে একটা ইম্পোর্ট বেসড ইন্ডাস্ট্রিকে একটা এক্সপোর্ট বেসড ইন্ডাস্ট্রিতে আমরা পরিণত করেছি। এই র ম্যাটেরিয়ালটা খুবই ন্যূনতম হারে যদি ধার্য করা হয়, তাহলে এই ইন্ডাস্ট্রির একটা দ্রুত বিকাশের একটা সম্ভাবনা থাকতো। র ম্যাটেরিয়াল 61% ডিউটি দিয়ে আমাদের আনতে হয়, এখানে ইন্ডাস্ট্রি কিভাবে হবে? গভর্নমেন্ট যদি ডিউটি কমিয়ে দেয়, আমাদের ম্যান পাওয়ার কাজে লাগিয়ে আমরা কিন্তু প্রচুর পরিমাণ এক্সপোর্ট করতে পারি। এই শিল্পের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে দ্বিমত না থাকলেও শ্রমিকদের যথেষ্ট কারিগরি দক্ষতা না থাকায় ইস্পাতের তৈরি ভবনগুলো দীর্ঘমেয়াদী ঝুঁকিতে পড়তে পারে বলে মত স্থাপনা বিশেষজ্ঞদের। এক্ষেত্রে সরকার ও মালিক পক্ষের প্রতি আগেভাগেই সতর্ক হওয়ার পরামর্শও তাদের। গভর্নমেন্ট লেভেলে কোনো প্রতিষ্ঠানও নাই যে যারা ওয়েল্ডিং করবেন তাদেরকে আপনার সার্টিফিকেশন দিবেন। আরেকটা ঝুঁকির দিক স্টিল স্ট্রাকচারে আছে, কংক্রিট স্ট্রাকচারে ফায়ার লাগার পরেও স্ট্রাকচারগুলো কলাপস করেনি, কিন্তু সাভারে আপনি যদি দেখেন একটা স্টিল স্ট্রাকচার আগুন লাগার 4 ঘন্টার মধ্যে কিন্তু পুরো ফ্যাক্টরি আপনার একদম বসে গেছে। সব মিলিয়ে দেশের 124টি ইস্পাত কোম্পানিতে কর্মসংস্থান হয়েছে প্রায় 2 লাখ মানুষের। এ খাতে মোট বিনিয়োগ ছাড়িয়েছে 50,000 কোটি টাকা। শীটের উপর শীট বসিয়ে গড়ে তোলা হচ্ছে এক একটি ভবনের প্রাথমিক কাঠামো। যদিও স্টিল নির্ভর ভবন নির্মাণ এদেশে খুব বেশি দিন আগে শুরু হয়নি, এরপরও এটি এখন পরিণত হয়েছে রপ্তানিমুখী খাতে। এভাবেই কৃষক, শ্রমিক, দিনমজুর কিংবা ব্যবসায়ী আর শিল্পপতি সবার সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে এক অন্য বাংলাদেশ, যেখানে থাকবে না ক্ষুধা, দারিদ্র্য কিংবা বেকারত্বের কালো ছায়া। সময়ের পরিক্রমায় এই প্রত্যাশাটুকু কি এখন আর খুব বেশি কিছু? জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। উপকূলবর্তী দক্ষিণাঞ্চলের জেলাগুলো যখন বন্যার পানিতে ভাসছে, তখন পানির অভাবে আমন চারা রোপণ করতে পারছেন না উত্তরের জনপদ গাইবান্ধার কৃষকরা। বাধ্য হয়ে অনেকেই সেচ দিয়ে চারা রোপণ করছেন। এমন পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেছেন কৃষিবিদরা। লোকসান পোষাতে কৃষকদের পাশে সরকারের দাঁড়ানো দরকার বলে মনে করেন কৃষক নেতারা। গাইবান্ধা থেকে ওবায়দুল ইসলামের ছবিতে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। নীলাকাশ জুড়ে জমাট বাঁধা সাদা কালো মেঘ, মেঘের ফাঁকে ফাঁকে কখনো উত্তপ্ত রোদ। আকাশে মেঘ জমলেও বৃষ্টি না থাকায় আমনের আবাদ নিয়ে হতাশ কৃষক। চাষিরা শেষ পর্যন্ত জমিতে সেচ দিয়ে আমন চারা রোপণ করছেন। বিনা খরচের আবাদ হলেও এবার আমন চাষে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে চাষিদের। চাষাবাদ খরচ বেশি হওয়ায় বোরোর মতো এবার আমনেও লোকসানের আশঙ্কা করছেন কৃষকেরা। যে সময় পানি হওয়ার দরকার সে সময় পানি নেই, এখন যদি সালতে পানি নেই তাহলে টাকা পয়সার দরকার। এই টাকা পয়সা এখন কিভাবে কি করি? এখন ধান উৎপাদন করতে 700 টাকা যায়, বাজারে নিয়ে গেলে সেটা হলো 430 টাকা। এর মতো খরচা আপনার তো হয়, তা আমরা তো হলো কৃষক কোন পাখে বাঁচবো, বাঁচার তো কোনো পথ দেখতেছি না, আমার তো খালি লস আর লস। বড় আবাদে লোকসানের পর আমন নিয়ে স্বপ্ন দেখলেও চাষিদের চোখে মুখে এখন দুশ্চিন্তার ছাপ। তাই তাদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারিভাবে কৃষকদের সহায়তা প্রদানের দাবি কৃষক নেতাদের। এই বিপদের হাত থেকে যদি চাষিদেরকে রক্ষা করতে হয়, তাহলে আমি মনে করি যে সরকারের অতি দ্রুত কৃষি সহায়তা একটা কর্মসূচি চালু করা দরকার। আমন ফসলের জন্য বা ভর্তুকি দেয়া এবং বিনা পয়সায় সার, কীটনাশক, বীজ এগুলি সরবরাহ করা। এদিকে সময় মতো বৃষ্টিপাত না হওয়ার জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন কৃষিবিদরা। যখন বৃষ্টিপাত না হবে তখন শ্যালো টিউবওয়েল বা যেগুলো চালু করা দরকার সেই শ্যালো টিউবওয়েল চালু করে তার সময় মতো আমনটা লাগানোর জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। গত বছর জুলাই মাসে গাইবান্ধা কৃষি বিভাগ বৃষ্টিপাত রেকর্ড করে 162 মিলিমিটার। চলতি বছর জুলাই মাসে রেকর্ড করা হয় 130 মিলিমিটার বৃষ্টি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ভরা মৌসুমেও মুখে হাসি নেই দেশের রেণু ও পোনার যোগানদানকারী যশোরের চাঁচড়ার মাছ চাষি ও হ্যাচারি মালিকদের। মৌসুমের শুরুতেই তীব্র খরা আর পরবর্তীতে অতিবৃষ্টির কারণে বেচাকেনা একেবারে শূন্যের কোঠায়। এ অবস্থায় হ্যাচারি মালিকদের দাবি, এতে অন্তত 150 কোটি টাকার ক্ষতির শিকার হয়েছেন তারা। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালালউদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
সারা দেশে মাছের যে পরিমাণ রেণুপোনা উৎপাদন হয় তার ৬৫% উৎপাদন হয় যশোরের চাচড়ার হ্যাচারিগুলোতে। এসব হ্যাচারিতে বছরে উৎপাদিত ১,৬২,০০০ কেজি রেণুকে পোনা হিসেবে বড় করতে কাজ করেন কয়েক হাজার মৎস্যচাষী। তাই জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত ব্যস্ত সময় কাটে চাষিদের। তবে এ বছর মৌসুমের শুরুতেই তীব্র খরা এবং পরবর্তীতে অতিবৃষ্টির কারণে ব্যস্ত চাচড়া মৎস্যপল্লী এখন খাখা করছে। মাছ নিয়ে বসে থাকলেও দেখা নেই ক্রেতার। ফলে বড় ধরনের লোকসানের দুশ্চিন্তায় সময় কাটছে তাদের। এই বছর যে পরিস্থিতি বন্যার, আমাদের কোটি কোটি টাকার মাছ মারা গেছে। প্রত্যেক বছর দেখাচ্ছে ম্যাক্সিমাম ১-১.৫ কোটি টাকা মাছ বেচা কেনা করি, এই বছর ২০-৩০ লক্ষ টাকা মাছ বেচা কেনা হয়েছে। ঘের ফেলে সব ভেসে গেছে, আমাদের সেরকম অবস্থা ভালো যাচ্ছে না। ৬০% রেনু বেচা কেনা হয় এই চাষরাত থেকে। এই সিজনে মনে করেন যে 10% রেনু বেচা কেনা হয়নি। সাধারণ মাছ চাষি ও ব্যবসায়ীদের সাথে দুরবস্থায় রয়েছেন এর সাথে সংশ্লিষ্ট খেটে খাওয়া মানুষেরাও। বন্যার কারণে কোথাও থেকে খরিদ্দার আসতে পারছে না এবং আমাদের লস হচ্ছে। এই রোজার ঈদের পরে এসে একদম আমাদের বেচাকেনা ডাউন করে দিয়েছে। হ্যাচারি মালিকরা বলছেন ইতোমধ্যে রেণু বিক্রি কমে ৪ ভাগের ১ ভাগে নেমে এসেছে। এতে চরম আর্থিক ক্ষতির শিকার হয়েছেন তারা। যেখানে ৮০ কেজি ১০০ কেজি করে রেণু যেত সপ্তাহে, সেটা এখন ৩০ কেজিতে চলে গেছে। প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত জায়গায় রেণু আমরা সরবরাহ করি সেখানে পুকুর টুকুর ভেসে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এবছর খুবই ক্ষতির মধ্যে আছি। এই অবস্থায় হ্যাচারি মালিক সমিতির নেতারা বলছেন চলতি বছর প্রায় ১৫০ কোটি টাকার ক্ষতির শিকার হয়েছেন তারা। আজকে মাছ চাষিরা কিভাবে আমাদের এই ক্ষতিকে পোষায় নেবে সেটা নিয়ে আমরা চিন্তিত। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করছি এই মৎস্য সেক্টরে এবার যারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তাদের একটি তালিকা তৈরি করে ভর্তুকির ব্যবস্থা করবেন। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে যশোরে হ্যাচারি রয়েছে ৪৭টি আর নার্সারি রয়েছে ৯১৫টি, আর এর সাথে জড়িত রয়েছেন লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, যশোর। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ১৭ দিন পর মঙ্গলবার বিকেলে দেশে ফিরেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এ সময় আওয়ামী লীগের বেশ কিছু কর্মী সমর্থক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে রেলমন্ত্রী সাংবাদিকদের জানান তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আমি আজকে সুস্থ হয়ে আবার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এই জন্য তিনি খুব তড়িৎ গতিতে জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা তিনি নিয়েছেন। রেল ভবনে ইনশাল্লাহ আশা করি কালকে অথবা পরশু যাব, দেরি করবো না। এখন তো আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে ফিরে এসেছি। দেশের বাইরের খবর। ভারতের মধ্যপ্রদেশে একই স্থানে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ২টি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে গেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গণমাধ্যমে রেলওয়ে কর্মকর্তারা জানান মঙ্গলবার রাতে প্রদেশটির হারদা এলাকার মাচক নদীতে পড়ে যাওয়া ট্রেন দুটি হচ্ছে কামায়ানি এক্সপ্রেস এবং জনতা এক্সপ্রেস। কামায়ানি এক্সপ্রেস মুম্বাই থেকে বারাণসীর দিকে এবং জনতা এক্সপ্রেস জব্বলপুর থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। গণমাধ্যমের খবরে বলা হয় কয়েকদিনের ভারী বৃষ্টিতে মাচক নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। হঠাৎই ব্রিজের মুখে কালভার্টের ওপর পানি উঠে ডুবে যায় রেল লাইন। এতে রেললাইনের মাটি নরম হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন দুটি পানিতে পড়ে যায় বলে জানায় গণমাধ্যম। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মী ও স্থানীয়রা। ট্রেন দুটির ১৫টি বগি নদীতে পড়ে গেছে এবং এরই মধ্যে প্রায় ৩০০ যাত্রীকে নদী থেকে উদ্ধার করা হয়েছে। ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু এক টুইটার বার্তায় জানিয়েছেন দুর্ঘটনাস্থলে জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয় একটি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। টানা বর্ষণের কারণে ব্রিজের কাছের মাটি নরম হয়ে রেল লাইন বেঁকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। কামায়ানি এক্সপ্রেসের ৬টি বগি আর জনতা এক্সপ্রেসের ইঞ্জিন সহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা। সিরিয়ায় উগ্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে রুশ সরকার। এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ জানান আইএসের বিরুদ্ধে সিরিয়া সরকারকে সহায়তা করার কথা ভাবছে না তার দেশের সরকার। তিনি আরো বলেন সিরিয়ার আসাদ সরকার তাদের কাছে কোনো সামরিক সহায়তা চায়নি। এর আগে মঙ্গলবার রুশ বিমান বাহিনীর প্রধান ভ্লাদিমির শামানভ বলেন সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়াকে সাহায্য করতে চান তিনি। দেশের গোয়েন্দা তথ্য মতে ২ থেকে ৫ হাজার রুশ নাগরিক সিরিয়ায় আইএস এবং অন্যান্য বিদ্রোহী সংগঠনগুলোর হয়ে লড়াই করছে।
তালেবানের প্রয়াত নেতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব পাকিস্তানের কোয়েটায় আততায়ীর হাতে নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আফগানিস্তানের আইন প্রণেতা জাহির কাদিরের বরাতে মঙ্গলবার সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়। প্রকাশিত খবর অনুযায়ী সম্প্রতি তালেবানের নতুন নেতা হিসেবে মোল্লা আখতার মনসুর আত্মপ্রকাশের পর ইয়াকুবের বিরোধিতা করেন। এরপর পাকিস্তানের কোয়েটায় মোল্লা আখতার মনসুরের বিরোধীদের নিয়ে বৈঠকের পর বের হলে আততায়ীর হাতে সে নিহত হয়। মোল্লা ইয়াকুব তার পিতার মৃত্যুর পর তালেবানের নেতৃত্ব দিতে চেয়েছিল। খেলার খবর। শেখ রাসেলের বিপক্ষে ম্যাচ অসম্পূর্ণ রেখে মাঠ ত্যাগ করায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে 2 মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। সেই সঙ্গে ক্লাবটিকে 5 লাখ টাকা অর্থদণ্ডের পাশাপাশি এবছর বাফুফে থেকে পার্টিসিপেশনস মানি বাবদ নেয়া 13 লাখ টাকাও ফেরত দিতে নির্দেশ দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। মঙ্গলবার বাফুফের ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচে ফরাজগঞ্জের ফরহাদ বাবু ডি বক্সের ভেতর অবৈধভাবে শেখ রাসেলের অধিনায়ক মিঠুন চৌধুরীকে ধাক্কা দিলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। শেখ রাসেলের ইকাঙ্গা সেই পেনাল্টি কিকটি নেন, কিন্তু এ সময় অন্য ফুটবলার একই সময় ডি বক্সের ভেতর ঢুকে পড়ায় তা বাতিল হয়। পরবর্তীতে দ্বিতীয়বার পেনাল্টি শুট করার আগ মুহূর্তে ডি বক্সের বাইরে অবস্থানরত মাহফুজ বাবুকে শেখ রাসেলের কিংসলে আঘাত করলে সে পড়ে যায়। এ সময় শাস্তিস্বরূপ রেফারি কিংসলেকে হলুদ কার্ড দেখালেও লাল কার্ডের দাবিতে মাঠ ত্যাগ করে ফরাজগঞ্জ। নিয়ম অনুযায়ী ম্যাচের 15 মিনিট পর্যন্ত তারা মাঠে না ফিরলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড এবং ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব লিমিটেডের লাস্ট ম্যাচটি শেষ পর্যন্ত যেখানে ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব খেলতে অস্বীকৃতি জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে ডিসিপ্লিনারি কোড অনুযায়ী বর্তমান লিগে ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব আর খেলছে না। একই সঙ্গে আগামী মৌসুমেও বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহণ করতে পারবে না। বাফুফে ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাবকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। চলমান লিগে যে 13 লক্ষ টাকা প্রদান করা হয়েছে সেই টাকাটাও তাদেরকে বাফুফে বরাবর অতি শীঘ্র জমা প্রদান করতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 আগস্ট থেকে নিষেধাজ্ঞা আরোপ হলেও ঢাকার আশেপাশের মহাসড়কগুলোতে এখনো চলছে 3 চাকার যান। অটোরিকশা মালিকরা ক্ষুব্ধ হলেও সন্তুষ্ট বাস চালকরা। গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার আবেদনের রায় আজ। জাতীয় পার্টির নেতা ও সংসদ সদস্য এম এ হান্নানের বিরুদ্ধে 71 মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে, আনুষ্ঠানিক তদন্ত শুরু। দ্বিতীয়বারের মতো পেছালো মিয়ানমার থাইল্যান্ড সমুদ্র উপকূল থেকে উদ্ধার হওয়া 159 বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া। নতুন নির্ধারিত তারিখ 10 আগস্ট। এবং ভারতের মধ্যপ্রদেশে কয়েক মিনিটের ব্যবধানে 2টি ট্রেন লাইনচ্যুত হয়ে নদীতে। 27 জনের লাশ উদ্ধার। বৃষ্টিতে লাইনের মাটি নরম হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারায় ট্রেন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক রবি ও সিডিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।